হ্যালো বন্ধুরা, তো কথা বলবো সুরক্ষা ডায়াগনস্টিক এই আইপিও নিয়ে। এই আইপিও কবে আসতে চলেছে, দামি বা কত, বা রিটেলদের জন্য কেমন হতে পারে, এই সবগুলো কিন্তু ডিটেল আমরা আলোচনা করে নেব। আর সুরক্ষা ডায়াগনস্টিক এই নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। তো বাঙালিদের কাছে একটা স্পেশাল আইপিও হতে পারে এই আইপিওটি। সেটা কেন বলছি সেটাও কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো আইপিও নিয়ে কথা বলার আগে আমি একটু মার্কেট নিয়ে কথা বলে নিতে চাই। আর একটা স্পেশাল ঘটনা ঘটেছে আজকে মার্কেটে, সেটাও কিন্তু আমি জানাতে চাই। তো মোটামুটি দেখতে পাচ্ছেন নিফটি 50 হচ্ছে 1.5% ডাউন, আর নিফটি ব্যাংক হচ্ছে ওই 0.75% মতো ডাউন। ঠিক আছে, তো এখানে একটা রেজিস্ট্যান্স ফিল করছে এই জায়গাতে। নিফটির চার্ট আমরা দেখছি, এখান থেকে কিন্তু ফিরে আসার চেষ্টা করছে। ফিরে এলেও আমার মনে হয় এই জায়গাতে আবার একটা ভালো রকম সাপোর্ট পাবে 23,500-তে। এতটা আসবে কি না সেটা হচ্ছে দেখার। তবে আজকে যে স্পেশাল ঘটনাটা ঘটেছে যেটা আমি জানাতে চাই সেটা হচ্ছে এফআইডিআই ডেটা। এখানে দেখতে পাচ্ছেন নভেম্বর 28, মানে আজ আবার কিন্তু 11,756 কোটির সেলিং। এই ফিগার কিন্তু এখানে অন্য কোথাও দেখতে পাবেন না, এত বড় ফিগার। এইখানে 15,000 ছিল, ওই একটাই জাস্ট। তো এইভাবে 11,756 কোটি টাকার সেলিং একদিনে, নেট সেলিং কিন্তু খুবই কম দেখা গেছে। আমি বলবো যে 11,756 কোটি টাকা সেলিংয়ের পরেও মার্কেট কিন্তু যথেষ্ট রেসিলিয়েন্স দেখিয়েছে, খুব একটা কিন্তু যে ডাউন হয়েছে সেটা কিন্তু নয়। যাই হোক, তো কথা বলবো সুরক্ষা ডায়াগনস্টিক আইপিও। এই যে দেখতে পাচ্ছেন সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড আইপিও, এটা মোটামুটি 846 কোটির একটা মেন বোর্ড আইপিও। এটা কিন্তু এসএমই নয়। এখানে টাইম লাইনটা দেখে নিতে পারেন, ফ্রাইডে নভেম্বর 29, অর্থাৎ কাল শুক্রবার থেকে কিন্তু এই আইপিও ওপেনিং হয়ে যাচ্ছে। আর ক্লোজ হবে কবে? এটা মঙ্গলবার, মানে সোম মঙ্গল খোলা থাকবে, ডিসেম্বর 3। এটা হচ্ছে তো বেসিস অফ অ্যালাইনমেন্ট 4 ডিসেম্বর, ইনিশিয়েশন রিফান্ড হচ্ছে 5 ডিসেম্বর। মোটামুটি লিস্টিংটা দেখে নিন, সেটা হচ্ছে 6 ডিসেম্বর। এখানে দেখতে পাচ্ছেন 420 থেকে 441 হচ্ছে প্রাইস ব্যান্ড, আপার ব্যান্ড হচ্ছে 441। এখানে অনেক শেয়ার আছে, টোটালিং হচ্ছে 8,846 কোটি। যেটা কিন্তু একটা জিনিস দেখতে হবে, পুরোপুরি অফার ফর সেল, মানে এই টাকা কিন্তু কোম্পানির খাতায় যাচ্ছে না, কোম্পানির কাছে যাচ্ছে না। এটা কিন্তু যারা স্টেক হোল্ডার বা যারা শেয়ার হোল্ডার তারাই কিন্তু বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। তার কারণ দেখতে পাচ্ছেন যে 100% কিন্তু অফার ফর সেল। তো আমি এটাকে একটা নেগেটিভ পয়েন্টই বলবো। রিটেলদের জন্য থাকবে 35%। রিটেলদের মিনিমাম 34 শেয়ার অ্যাপ্লাই করতে হবে, যার অ্যামাউন্ট দাঁড়াবে ওই 14,994 মতো। বাকি এখানে এলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কিছু একটা মোটামুটি রেজাল্ট দেওয়া আছে। এই রেজাল্ট আমরা একেবারে স্ক্রিনারে গিয়েও দেখতে পারি। এখানে আরওসি এগুলো কিন্তু স্ক্রিনারে পেয়ে যাবেন। একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি। এখানে আমি জাস্ট টোটাল বরোয়িংটা দেখাতে চাই যে 19 কোটি যেটা ছিল সেটা 2023-এ কমে হয়েছে 14 কোটি, 2024-এ হচ্ছে 8.64, মানে 2024-এর মার্চ, আর একদম জুনে কিন্তু 7.57। যে বরোয়িংটা যে কমছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে ডেট টু ইকুইটি রেশিওটা দেখুন, ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 0.2, মানে এটা খুবই সামান্য। সুতরাং এদের কাছে ধার বাকির কোনো ব্যাপার নেই যে কোম্পানির অনেক লোন আছে, অনেক ডেট আছে, সেটা কিন্তু নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফর এক্সাম্পল যে কোনো পার্সন, আমি কোম্পানি বাদ দিয়ে যদি যে কোনো পার্সন মনে করি, সেই পার্সনের লোকের কাছে টাকা ধার নেই মানে এই নয় যে তার অনেক প্রফিট আছে বা অনেক প্রফিট হচ্ছে, অনেক টাকা আছে বা বিজনেস দারুণ চলছে, সেটা কিন্তু নয়। তো ধার নেই, ঠিক আছে। এখানে RONW দেখতে পাচ্ছেন, এটা আপনাদের জানি না নতুন লাগলেও লাগতে পারে। এই RONW মানে হচ্ছে রিটার্ন অন নেটওয়ার্থ, ঠিক আছে, সেটা 14%, খারাপ রিটার্ন নয়। আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এই প্রাইস টু বুক ভ্যালুটা 13, ঠিক আছে, 13। তো অনেকেরই এই প্রাইস টু বুক ভ্যালু কিন্তু অনেকটা বেশি মনে হতে পারে, অবশ্যই বেশি, আমি কম বলছি না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ডায়াগনস্টিক সেক্টরে মোটামুটি প্রাইস টু বুক ভ্যালু কিন্তু অনেকটাই বেশি থাকে, ঠিক আছে। তো সেটা আমরা একটু কম্প্যারিজন করার সময় দেখে নেব। আর্নিং পার শেয়ার কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 4.44। আর আপনি যদি 4.44 মানে এই যে প্রাইস যেটা যেটা 441 টাকা পার শেয়ার, এটাকে যদি 4.44 দিয়ে ভাগ করেন তাহলে আপনি কি পাবেন? আর্নিং পার শেয়ার দিয়ে যদি ভাগ করে দেন তাহলে আপনি কি পাবেন? সেটা পেয়ে যাবেন প্রাইস টু আর্নিং রেশিও। আপনি ওটাকে ভাগ করে দেখুন, সেটা মোটামুটি এরকমই দাঁড়াবে 99.31। তো পি রেশিওটা প্রায় কাছাকাছি 100। তো সেটা কি ভালো? সেটা আমরা কম্প্যারিজন করলেই কিন্তু দেখতে পারবো। তো কম্প্যারিজন করার জন্য আমি কোথায় চলে এলাম? আমি চলে এলাম স্ক্রিনারে, দেখতে পাচ্ছেন সুরক্ষা ডায়াগনস্টিক। তো স্টক পি ওখানে 99 ক্যালকুলেট করে বলা আছে, এখানে কিন্তু 97 বলা আছে, হুইচ আর ইকুইভ্যালেন্ট, নো প্রবলেম। মোটামুটি কাছাকাছি আমরা 100 পি ধরে নেব। মার্কেট ক্যাপ তো অবশ্যই ছোটো, 2297।
আরও সি হচ্ছে 23.5, আরওই হচ্ছে 14.9, দুটোই মানে অ্যাকসেপ্ট করা যায়, কোনো অসুবিধে নেই, যথেষ্ট ভালো আমি বলবো। তো পিয়ার কম্প্যারিজনটা একটু দেখা যাক যে এখন সুরক্ষা ডায়াগনস্টিক যেটা, এখানে এর পিয়ারগুলোকে কী কী রাখা হয়েছে দেখুন। অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, ফর্টিস হেলথ কেয়ার, গ্লোবাল হেলথ, এটা আমি খুব একটা ফলো করি না, নারায়ণ হৃদয়ালয়, আর হচ্ছে ডক্টর লাল প্যাথল্যাব। এখন প্রবলেমটা হচ্ছে এই অ্যাপোলো, ম্যাক্স, ফর্টিস বা নারায়ণ, এগুলো হচ্ছে এদের হসপিটালও আছে, ঠিক আছে। তো এদের সঙ্গে ডাইরেক্ট কিন্তু কম্প্যারিজন করা যায় না। তো কার সঙ্গে কম্প্যারিজন করা যায় সেটা হচ্ছে ডক্টর লাল প্যাথল্যাবস। এটা পিওরলি ডায়াগনস্টিক, এটা সুরক্ষা, এটাও কিন্তু ডায়াগনস্টিক। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা ডক্টর লাল প্যাথল্যাব, নাম সবারই আশা করি জানা, এটা এত বছর ধরে বিজনেস করছে, এত বছর ধরে লিস্টেড, সেটা পি রেশিও যেটা দেখুন 61.92, ঠিক আছে। তো ডক্টর লাল প্যাথল্যাব একটা পুরনো তাবড়তোড় মানে কোম্পানি, পারফরমেন্সও খুব সুন্দর, এদের মানে মার্কেট শেয়ারও খুব ভালো। তো সেই স্টক, ডক্টর লাল প্যাথল্যাবের স্টক 61p-তে ট্রেড করছে, সেখানে সুরক্ষা ডায়াগনস্টিক আইপিও আনছে 99-97-এ। এটা কিন্তু একেবারেই মোটামুটি আমি মানে ভালো বলবো না। আর বাকি দেখুন, এরকম নয় যে আরওসি খুব মানে বেশি, সেটা কিন্তু না। আরওসি ডক্টর লাল প্যাথল্যাবে দেখুন সেটা হচ্ছে 25, তাতে কম অ্যাকচুয়ালি সুরক্ষা। তাহলে বেশি পিতে আইপিও আনার কিন্তু কারণ আমি কিছু খুঁজে পাচ্ছি না, যেখানে অলরেডি একটা স্ট্রং প্লেয়ার মার্কেটে কিন্তু লিস্টেড মাত্র 61p-তে। আমি মাত্র বলছি তার কারণ হচ্ছে এই 100 তুলনায় তো এটা 61 যথেষ্টই কম। তো বাকি কোয়ার্টারলি রেজাল্ট হিসেবে এখানে কোয়ার্টারলি রেজাল্ট খুব একটা কিন্তু দেওয়া নেই। এখানে প্রফিট অ্যান্ড লস থেকে মোটামুটি একটা আইডিয়া পাবেন। এখন প্রফিট অ্যান্ড লস যদি দেখতে চান 2020-তে এখানে হচ্ছে 15 কোটি, 2021-এ হচ্ছে 6 কোটি, মানে এখানে 2020 থেকে মানে 2021-এ 6 হয়ে যাওয়ার মানে অর্ধেকেরও কম হয়ে যাওয়ার কারণ আমি কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। কারণ ওই সময়টা যেটা একটা খারাপ সময় ছিল, সেখানে কিন্তু ডায়াগনস্টিক মানে যে সেক্টর, এটা কিন্তু ভালো পারফর্ম করেছে অ্যাকচুয়ালি। তা সত্ত্বেও এখানে কমে যাওয়ার কোনো কারণ আমি দেখছি না। মার্চ 2022 কিন্তু আবার ঘুরে 24 হয়ে গেছিলো, তারপরে 23-তে এসে কিন্তু আবার কমে গেছে। তো সেখান থেকে 24-এ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তবে মার্চ 2022-এর সেই জিনিস কিন্তু এখনও আসেনি। আরেকটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে এদের মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই, যে হ্যাঁ একটা একটা সার্টেন একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি প্রফিটে, সেইটা কিন্তু না। 15, 6 কমে গেল, বেড়ে গেল, কমে গেল, বেড়ে গেল, এরকমটা ব্যাপার। তো সেই ধরনের কনসিস্টেন্সি ব্যাপারটা মিসিং বলে আমার মনে হচ্ছে। তো এবং সে কারণে হয়তো এটা খুব একটা অ্যাট্রাকটিভ বলে আমার মনে হচ্ছে না। আমি যদি সুরক্ষার এই পেজটাতে আবার যাই এবং এখানে যেটা আমি দেখাবো বলে বলেছিলাম যে প্রাইস টু বুক ভ্যালু, এই যে দেখতে পাচ্ছেন প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 13। এখন আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই, ফর এক্সাম্পল আমরা কি দেখে নিতে চাই যে ডক্টর লাল প্যাথল্যাবের প্রাইস টু বুক ভ্যালুটা ঠিক কতটা। এটা তো একেবারে মানে এস্টাবলিশড কোম্পানি অনেক বছর ধরে। তো ডক্টর লাল প্যাথল্যাবে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছেন পি যেটা আমরা আগে দেখলাম, এটা তো দেখলামই, এইটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এখানে বুক ভ্যালু দেখতে পাচ্ছেন 240, আর এটা হচ্ছে 2981। আপনি যদি এটাকে ক্যালকুলেট করেন 2981/240, মানে প্রাইস টু বুক ভ্যালু মানে প্রাইস বাই বুক ভ্যালু, ডক্টর লাল প্যাথল্যাবেরও কিন্তু প্রাইস টু বুক ভ্যালু 13 থেকে আপনি কম দেখতে পাবেন। হ্যাঁ আমি জানি অনেকটাই বেশি, তবে 13 থেকে কম। তো একদম যদি আমি নিউমেরিক্যালি দেখতে চাই, তাহলে কিন্তু সুরক্ষা যেটা যথেষ্ট বেশি ভ্যালুয়েশানে, হাই ভ্যালুয়েশানে কিন্তু হিট করছে মার্কেটে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অলরেডি আমাদের কাছে বাঘা প্লেয়ার, বড় প্লেয়ার অনেক কম পিতে ট্রেড হচ্ছে। তো কেন এইটা বাঙালির জন্য স্পেশাল সেটা বোঝাতে গিয়ে আমি একটু এদের ওয়েবসাইটে আসতে চাই। এখানে সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক দেখতে পাচ্ছেন। তো এদের এই হোম পেজে এসে আপনি যদি সেন্টারটা দেখতে চান, তাহলে দেখুন ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এখানে বিহারে একটা, আসামে একটা, ঠিক আছে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলেই ব্যবসা, আর মেনলি সেন্টারগুলো আছে কিন্তু এদের ওই অ্যাকচুয়ালি কলকাতাতে। তো সে কারণে কলকাতার বাইরেও আছে অবশ্যই, এখানে তমলুক দেখতে পাচ্ছেন। তো সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কেবলমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এদের মেনলি বিজনেসটা। সেটা আমরা প্রোজ অ্যান্ড কনস যখন দেখবো, সেটা কিন্তু আমরা ভালো করে বুঝে নেবো ওখান থেকে যে ব্যাপারটা কি। আরেকটা জিনিস যেটা দেখাতে চাই, যে এই যে সুরক্ষা ডায়াগনস্টিক, এটা কিন্তু আমি বলতে পারি যে হেলথ কেয়ার সেক্টরের একটা আইপিও, ঠিক আছে। তো আমি জেনারেলি পার্সোনালি আমার যেটা মনে হয় যে আগামী 5 থেকে 10 বছরে হেলথ কেয়ার সেক্টরে একটা ভালো রকমের বুম আসতে পারে। তো সেই বুম এলে হয়তো ডায়াগনস্টিক সেক্টরের স্টকগুলো ভালো করতে পারে। আর মোটামুটি ইমিডিয়েট টাইমেও যদি আমি দেখতে চাই, একটা এখানে ইন্টারেস্টিং আমি ডেটা প্রেজেন্ট করেছিলাম।
এটা হচ্ছে এফআইআইয়ের কেনা বেচার একটা ডেটা সেক্টর ওয়াইজ। এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর 1 থেকে 15 এরা হেলথ কেয়ার সেক্টরে বিক্রি করেছিল 2376 কোটি। সেটা কিন্তু অক্টোবর 16 থেকে 31 মানে অক্টোবরের প্রথম হাফে এইখানে হেলথ কেয়ার সেক্টরে যেটা বিক্রি করেছিল সেটা কিন্তু সেকেন্ড হাফে এসে পুরোটাই কিন্তু কিনে নিয়েছে। আর মোটামুটি এটা একটা পজিটিভ বলে আমি মনে করি হেলথ কেয়ার সেক্টরের উপরে। এরকম নয় যে এই আইপিও তার জন্য আমি ভালো বলছি, সেটা কিন্তু না। আমি জাস্ট দেখাতে চাইছি যে হেলথ কেয়ার সেক্টর কিন্তু যথেষ্ট এফআইআইদেরও ইন্টারেস্ট আছে এবং আমার মনে হয় মানে আমিও পার্সোনালি কিন্তু এই সেক্টরের উপরে বিলিভ করি। তবে সুরক্ষা যে ধরনের হাই ভ্যালুয়েশনে আসছে সেক্ষেত্রে হয়তো একটু মাথা খাটানোর আছে, একটু চিন্তা করে কিন্তু ডিসিশান নিতে হবে। আমি এই কোম্পানির কিছু প্রো কনস লিখে রেখেছি, সেগুলো আমি 1 বাই 1 দেখিয়ে নিতে চাই। তো ফার্স্ট প্রোজ হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে এদের লিডিং প্রেজেন্স ইন ইস্টার্ন ইন্ডিয়াস ডায়াগনস্টিক মার্কেট। এটা কিন্তু ঠিক, আমরা দেখে নিলাম অলরেডি যে কলকাতার বুকে কতগুলো সেন্টার, তাছাড়া ওরা আসামেও আছে, বিহারেও আছে, ঠিক আছে। তো সে কারণে লিডিং প্রেজেন্স ইন ইস্টার্ন ইন্ডিয়ার ডায়াগনস্টিক মার্কেট সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এদের যথেষ্ট কিন্তু গ্রোথ পোটেন্সিয়ালও আছে। কারণ ওয়েস্ট বেঙ্গলেই মোটামুটি আরেকটু হয়তো গ্রামের দিকে গেলে শহর ছাড়িয়ে সেখানে কিন্তু এই সুরক্ষার ডায়াগনস্টিক আপনি দেখতে পারবেন না। তো একটা গ্রোথ পোটেন্সিয়াল আছে এবং ওয়েস্ট বেঙ্গলে জাঁকিয়ে ব্যবসা করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা পজিটিভ পয়েন্ট। তো সেকেন্ড পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইট প্রোভাইডস কম্প্রিহেন্সিভ ডায়াগনস্টিক। এর মানে কি, ইনক্লুডিং প্যাথোলজি, রেডিওলজি অ্যান্ড কনসালটেন্ট। আপনি ওখানে এদের যেটা মানে একটা প্যাকেজ টাইপের পেয়ে যাবেন, যে আপনি ওখানে প্যাথোলজি টেস্ট করতে পারেন, রেডিওলজি করতে পারেন এবং কনসালটেশনও কিন্তু পেয়ে যেতে পারেন। এটা একটা প্যাকেজ টাইপের যেটা অনেককে অ্যাট্রাক্ট করতে পারে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট যেটা সেটা হচ্ছে দিস কোম্পানি ইজ ইকুইপড উইথ অ্যাডভান্সড ক্লিনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, তো ইনফ্রাস্ট্রাকচার মানে সেটা টেস্টিং মেশিনই হোক আর যাই হোক, এগুলো কিন্তু অ্যাডভান্সড এরা ইউজ করে এবং মোটামুটি স্কিল্ড পার্সোনেলও এদের কাছে আছে। মানে স্কিল্ড যারা মানে ওরা যে ওখানে যারা থাকে টেস্ট ফেস্ট করে তারা কিন্তু যথেষ্ট স্কিল্ড এবং সে কারণে একটা রিলায়েবল সার্ভিস দিতে পারে। আর রিলায়েবল সার্ভিস দেওয়া মানে মানুষের বা জনগণের কিন্তু ভরসা তাদের উপরে থাকবে। এটা একটা অবশ্যই প্রোজ। আরেকটা হচ্ছে রেকগনাইজ ব্র্যান্ড। এই সুরক্ষা ডায়াগনস্টিক কিন্তু যথেষ্ট আমরা দেখলাম যে বাংলা মোটামুটি মধ্যে একটা রেকগনাইজড ব্র্যান্ড হিসেবে পরিণত হয়েছে। উইথ এ ফোকাস অন কোয়ালিটি, এদের কোয়ালিটির উপরে ফোকাস থাকে এবং সাপোর্টিং ইন্ডিভিজুয়াল কনজিউমার বিজনেস। যাই হোক, এগুলো মোটামুটি প্রোস কনস হিসেবে আমরা যেটা দেখে নিতে চাই এটা অ্যাকচুয়ালি অনেকে পজিটিভ হিসেবে নেয়, অনেকে নেগেটিভ হিসেবে নেয়। যাই হোক, এটা থিওরিটিক্যালি হয়তো অনেক ক্ষেত্রে নেগেটিভ হিসেবে দেখানো হয় যে কেবলমাত্র যেহেতু ওয়েস্ট বেঙ্গল এই বিজনেস, সেটা ওয়েস্ট বেঙ্গলে যদি কোনোভাবে বিজনেস না চলে তাহলে কিন্তু এদের আর কিছু বেঁচে থাকলো না, বাকি থাকলো না। তো আমি এটাকে অনেক সময় নেগেটিভ বলি, অনেক সময় কিন্তু আবার মানে একটা দিকে পজিটিভ একটা দিকে নেগেটিভ। পজিটিভটা কি, যেহেতু এরা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে এবং জাঁকিয়ে ব্যবসা করছে ওখানে, এরা যদি কোনোভাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধীরে ধীরে বেরোতে পারে বা কোম্পানিটা একটা বড় আকার ধারণ করে মোটামুটি কাছাকাছি, সেটা বিহার হোক, উড়িষ্যা হোক, ওদিকে ত্রিপুরা হোক, আসাম হোক, মোটামুটি যদি শুরু করতে পারে তাহলে কিন্তু এদের কাছে এদের বিজনেসটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে দাঁড়াবে বিজনেস। তো সে কারণে এটা একটা পজিটিভ হোক যে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে, ওখানে হাতটা পাকিয়ে তারপরে সাইডের স্টেটগুলোতে কিন্তু এরা বিস্তার হতে পারে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলে আপাতত মোটামুটি হেভেলি এরা কাজ করছে। যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো সমস্যা হয় সুরক্ষার সঙ্গে তাহলে কিন্তু এদের আপাতত ঠাঁই নেওয়ার কোনো জায়গা নেই। তো আরেকটা কনসিডার সেটা হচ্ছে কিপিং আপ উইথ নিউ টেস্ট টেকনোলজি। এবার কি, এই ধরনের ডায়াগনস্টিক বিজনেসে আপনাকে কিন্তু টেকনোলজির সঙ্গে পাঙ্গা নিতে হবে। টেকনোলজি আপনার সবসময় অ্যাডভান্স হওয়া চাই। পুরোনো একদম যন্ত্রপাতি নিয়ে টেস্ট করতে বসলে কিন্তু চলবে না ব্যবসা, সবাই জেনে যাবে সেটা। তো সে কারণে টেকনোলজি যথেষ্ট উন্নত রাখতে হবে, মেশিন ঠিকঠাক উন্নতভাবে কিনতে হবে, আপডেট থাকতে হবে। সেটা একটা কনস, কারণ এখানে কিন্তু সবসময় আপনাকে আপডেট থাকতে হবে এবং সেটা ইনভেস্ট করলে তবেই সম্ভব। আরেকটা কনস যেটা হচ্ছে কোম্পানি ডিপেন্ডস অন থার্ড পার্টি ভেন্ডার ফর টেস্টিং ইকুইপমেন্ট। থার্ড পার্টি ভেন্ডার থেকে টেস্টিং ইকুইপমেন্ট কেনে বা সেটা অবশ্যই সবাই প্রায় মোটামুটি থার্ড পার্টির থেকেই কেনে। সে কারণে এটাকে আমি খুব একটা স্ট্রং কনস বলে মনে করি না। আর ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি ইজ হাইলি কম্পিটিটিভ, এটা একটা অবশ্যই কনস। মোটামুটি সব জায়গায় আপনি সব মোড়ে মোড়ে ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাবেন। সেখানে একটা ব্র্যান্ড এটা বানিয়ে ব্যবসা চালাচ্ছে খুবই ভালো, কিন্তু মার্কেট যে কম্পিটিটিভ সেটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বেশিরভাগ কিন্তু মার্কেটই কম্পিটিটিভ। আরেকটা কনস এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি রান মেনি কালেকশন সেন্টার্স অ্যান্ড ফলিং টু মিট। সো বেসিক্যালি এখানে যেটা বলা হয়েছে যে সুরক্ষা কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজিও দেয়। এবার অনেকে কী করে যে ফ্র্যাঞ্চাইজি নিল, এবার সুরক্ষা যে ধরনের কোয়ালিটিটা বা যে ধরনের মানে
কাস্টমারের যে স্যাটিসফ্যাকশানটা তারা অর্জন করেছে সেটা মানে কোনো বাজে পার্সনের হাতে বা টিমের হাতে পড়লে কিন্তু তারা সেই কোয়ালিটির দিকে বা স্ট্যান্ডার্ডের দিকে সেটা হয়তো নজর রাখলো না, তখন কিন্তু এদেরই নাম খারাপ হবে সুরক্ষার। তো সে বিষয়ে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো ফাইনাল ভার্ডিক্ট কী হবে, এখন আমিও জানতে চাই যে ফাইনাল ভার্ডিক্ট বন্ধুদের কী, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার মতে এই সুরক্ষা রিটেলদের জন্য খুব একটা যে প্রফিটেবল হবে বা একেবারে দারুণ জিএমপি চলে আসবে সেটা আমার মনে হচ্ছে না। এখন জিএমপি যদি আপনি দেখতে চান, আমি জাস্ট দেখিয়ে দিতে চাই, এখানে কিন্তু এখনও পর্যন্ত কালকেই আসছে আইপিও, এখনও পর্যন্ত কোনো জিএমপির আপডেট আপনি দেখতে পাচ্ছেন না, বা জিএমপি আপনি জিরোই ধরে নিতে পারেন। তো সে কারণে এখানে যে ইমিডিয়েটলি কোনো লাভ হবে লিস্টিংয়ে সেটাও কিন্তু নয়। সেজন্য ফাইনাল ভার্ডিক্ট আমার ক্ষেত্রে তো এটাই যে আমি যে ধরনের কোম্পানির মানে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখলাম সেটা খুব একটা কিন্তু ডিমান্ডিং নয়, খুব একটা অ্যাট্রাকটিভ নয়, আর সে কারণে খুব একটা প্রফিট হওয়ারও কিন্তু চান্স নেই। তবে বন্ধুদের অ্যানালিসিস কী বা বন্ধুদের মতামত কী সেটা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।